শুরু করব। তো সবার আগে আজকে আমি দুটো প্রোগ্রাম দেখাবো। এই প্রোগ্রাম দুটোর উদ্দেশ্য একটু আগে যেটা বলছিলাম, স্ট্রাকচার এবং পয়েন্টার নিয়ে কিছুটা ধারণা এবং ডাইনামিক্যালি কি করে মেমোরি অ্যালোকেশন হয় সেটা। তো তিনটে জিনিস আজকে দেখবো। একটা হচ্ছে স্ট্রাকচারে কি করে কাজ করতে হয় সেটা। 2 নম্বর দেখবো যে আমরা সিঙ্গল ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেছি, 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেছি, যেখানে আমাদের স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে। সেটাই আমরা পয়েন্টার নিয়ে এবং ম্যালোক স্টেটমেন্ট ইউজ করে ঠিক ওই অ্যারের মতোই জায়গা 2/3 একটা 2 ডাইমেনশনাল জায়গা বা একটা মানে 10খানা পর পর 1 ডাইমেনশনাল স্পেস, সেটা কি করে আমরা অ্যালোকেট করতে পারি এবং ডাইনামিক্যালি সেটা at the time of running the program you can claim that much of space. সুতরাং সেটা রান টাইমে অ্যালোকেশন হবে, প্রোগ্রামটার কোডিং এর সময় তার সাইজ বলে দেওয়া হবে না। তো সেই জায়গাটা আমি আজকে তোমাদের দেখাতে চাইছি। তো স্ক্রিনটা শেয়ার করি। আগেরবারে স্ক্রিন শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার হ্যাং করে গেছিল, হোপফুলি এবার হবে না। তো আমি তোমাদের আজকে যে প্রোগ্রামগুলো দেখাবো, ফার্স্ট এই প্রোগ্রামটা দেখাবো। এখানে আমরা স্ট্রাকচার ইউজ করে কিছু স্টুডেন্ট ডিটেলস আর কি স্টোর করতে চাইছি। তাহলে তার আগে স্ট্রাকচার জিনিসটা কি? তো লেট মি ওপেন মাই বোর্ড। স্ট্রাকচার, আমরা স্ট্রাক্ট বলে একটা কিওয়ার্ড পাই পিতে, যেটা দিয়ে আমরা একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যেমন ইন্ট এ বললে একটা ভেরিয়েবল তৈরি হয়, ইন্ট A1 A2 A3 এরকম পরপর পরপর যদি লিখি তাহলে অনেকগুলো ভেরিয়েবল তৈরি হয় যারা ইন্টিজার। A10 বললে এ নাম দিয়ে A0 A1 আপ টু A9 অব্দি ইন্টিজার ভেরিয়েবলস তৈরি হয়। So all variables are of integer types either or float types or character types, এরকম আমরা অভ্যস্ত। এখন আমরা এমন একটা ভেরিয়েবল তৈরি করতে চাই which is not homogeneous in nature, মানে অ্যারের ক্ষেত্রে array is a collection of variables, all are of similar types. Now structure will be a collection of variable, but not necessarily they will be of similar types. Rather it is desired to be of heterogeneous, means there will be different types of variables. So struct is a keyword by using which we may create some new data types. এবার এর মধ্যে আমরা তার প্যাটার্নটা আমরা বলে দেবো। যেমন এক্ষেত্রে আমি যে স্ট্রাকচারটা ইউজ করেছি যদি সেইটাকে আমি এখানে তুলে নিয়ে আসি, তাহলে এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট, তার মধ্যে আমি একটা ক্যারেক্টার অ্যারে রাখছি, একটা ইন্টিজার অ্যারে রাখছি, আবার একটা ইন্টিজার ভেরিয়েবল রোল আর একটা ইন্টিজার ভেরিয়েবল মার্কস। অর্থাৎ এই যে স্টুডেন্ট টাইপের যে ভেরিয়েবলটা আমরা তৈরি করছি তার প্রতিটা ভেরিয়েবলের মধ্যে আবার সাব ভেরিয়েবল হিসেবে একটা ক্যারেক্টার স্ট্রিং এবং দুটি ইন্টিজার ভেরিয়েবলস থাকে। অর্থাৎ এই যে তৈরি করলাম এখানে কিন্তু একটা ছাঁচ তৈরি হলো। অর্থাৎ একটা ভেরিয়েবল টাইপ কেমন হয় সেই ছাঁচটা, যেমন ইন্টিজার বললে কেমন ভেরিয়েবল টাইপ হয় আমরা জানি, ফ্লোট বললে কেমন ভেরিয়েবল টাইপ হয় আমরা জানি, কিন্তু এসটিইউডি এটা তো ইউজার ডিফাইন্ড একটা ওয়ার্ড। এই ওয়ার্ড বললে তো কম্পাইলার বুঝতে পারবে না যে আমরা কি চাইছি। তাহলে এসটিইউডি বলে যে স্ট্রাকচারটা হবে তার ছাঁচটা আমরা বলে দিলাম। এখনো অবধি কিন্তু এর জন্য কোনো স্পেস মেমোরিতে অকুপাইড হবে না। স্পেস মেমোরিতে অকুপাইড হবে যখনই আমরা বলবো স্ট্রাক্ট স্টুডেন্ট এসটিইউডি দিয়ে যদি আমি বলি S10, অর্থাৎ কিনা তখন আমি কি করলাম 10খানা এস নাম দিয়ে একটা অ্যারে তৈরি করলাম। ইট ইজ অ্যারে অফ স্ট্রাকচারস। So S0 to S9 all are of structure types. তার মানে কি S0 এর মধ্যেও S0 ডট নেম বলে S0 ডট নেম
বলে একটা অ্যারে আছে যার সাইজ আবার 20। আবার S0 ডট মানে ডট অপারেটর দিয়ে তার মেম্বারটাকে আমরা অ্যাক্সেস করি, ডট রোল যেটা কিনা ইন্টিজার টাইপস। সিমিলারলি S0 ডট মার্কস এই বলে আরেকটা ভেরিয়েবল আছে যেটা কিনা ইন্টিজার টাইপ। তাহলে আমরা যখন স্ট্রাক্ট স্টুডেন্ট S10 বলছি তখন এরকম S0 এর আন্ডারে 3টে ভেরিয়েবল মেম্বার ভেরিয়েবল তৈরি হচ্ছে, তেমন S1 এর আন্ডারে 3টে মেম্বার ভেরিয়েবল, S2 এর আন্ডারে 3টে মেম্বার ভেরিয়েবল। এরকম ভাবে কিন্তু আমরা অ্যারে স্ট্রাকচারস তৈরি করতে পারি। আবার তুমি চাইলে অ্যারে স্ট্রাকচারের বদলে অন্যরকম কিছু করতে পারো, অর্থাৎ তুমি চাইলে এখানে S1 S3 এরকম ভাবেও নেমিং করতে পারো, বাট ইন দ্যাট কেস you have S1 dot name as that 20 variables, then you have S1 dot role as the next integer variable, S1 dot marks as the next member. Similarly, S2 dot name, S2 dot role, S2 dot marks, S3 dot name, S3 dot. So that way, whenever, until and unless you are writing such line, এই লাইনটা লেখার পরে কিন্তু S1 বলে একটা ভেরিয়েবল তৈরি হলো, S2 বলে একটা ভেরিয়েবল তৈরি হলো, S3 বলে একটা ভেরিয়েবল তৈরি হলো, আর এটা হচ্ছে সেই ভেরিয়েবল গুলোর ছাঁচ। তাহলে এই অবধি কিন্তু স্ট্রাকচার ডিক্লারেশন ডাজ নট অকুপাই এনি মেমোরি। এই যে ক্যার নেম 20 এর জেনারেলি আমরা জানি ক্যারেক্টার ভেরিয়েবল 1 বাইট করে জায়গা নেয়, তাহলে ক্যার নেম 20 মানে 20 বাইটস জায়গা নেওয়ার কথা, কিন্তু যেহেতু এটা স্ট্রাকচার ডিক্লারেশনের মধ্যে অ্যাপিয়ার হচ্ছে, সো হাউ দ্য স্ট্রাকচার উইল লুক লাইক সেইটা বলা ছাড়া এর কোনো কাজ নেই। অর্থাৎ মেমোরিতে কিন্তু এখনো অবধি এই নেম বলে কোনো ভেরিয়েবল নেই। S1 ডট নেম বলে একটা ভেরিয়েবল তৈরি হলো যখন আমরা S1 ভেরিয়েবল তৈরি করলাম ইউজিং দ্যাট স্ট্রাকচার, ইউজিং দ্যাট সেই ছাঁচটা ইউজ করে যতক্ষণ না S1 S2 S3 লিখলাম ততক্ষণ S1 ডট নেম, S1 ডট রোল, S1 ডট মার্কস এরা অ্যাপিয়ার হলো না, ততক্ষণ মেমোরিতে অকুপাই করেনি। So unless you create some variable using these two keywords struct stud, ততক্ষণ কিন্তু S1 S2 S3 তৈরি হয়নি এবং এই মেম্বার ভেরিয়েবল গুলো তার ভিতরে সেগুলো তৈরি হয়নি। সো ইট ইজ লাইক দ্যাট, যে আমরা একটা এইটুকু বলা মানে আমরা মেমোরিতে একটা ছাঁচ করে দিচ্ছি যেখানে হয়তো এইটুকু যে একটা ক্যার স্ট্রিং যেটা কিনা 20 বাইটস, আবার তারপরে হয়তো একটা রোল বলে ভেরিয়েবল, এই রোল ভেরিয়েবলটা আবার 2 বাইটস জায়গা নিল, আর তারপরে হচ্ছে মার্কস সেটাও ইন্টিজার 2 বাইটস। সো অ্যাজ এ হোল আমরা হয়তো এই যে 20 প্লাস 2 প্লাস 2 অর্থাৎ 24 বাইটস একটা ছাঁচ তৈরি করেছি। তাহলে সেই 24 বাইটসের ছাঁচটা ইউজ করে যখন S1 তৈরি হচ্ছে, এই S1 তখন রিয়েলি একটা মেমোরি অকুপাই করছে যেখানে S1 ডট নেম, S1 ডট রোল আর S1 ডট মার্কস এরা তখন অ্যাপিয়ার করছে। সিমিলারলি তুমি যখন S2 লিখলে তখন S2 ডট নেম, S3 S2 ডট রোল এবং মার্কস এগুলো মেমোরিতে কোথাও না কোথাও জায়গা নিচ্ছে, নট নেসেসারিলি দে উইল বি ইন সিরিয়াল প্লেস। কিন্তু যদি আমি এখানে অ্যারে তৈরি করতাম যেটা প্রথমবার লিখেছিলাম struct struct stud s, সেক্ষেত্রে কি হচ্ছে অ্যারে অফ স্ট্রাকচার তৈরি করছি। ইন দ্যাট কেস এই যে S10 S0 to S9 বিং দ্য এলিমেন্টস অফ অ্যারে দে শুড রিসাইড ইন সাইড বাই সাইড প্লেস। একটা ইন্টিজার 10 সাইজের অ্যারে মানে 10 ইন্টু 2 20 বাইটস পাশাপাশি জায়গা। এটা কি এটা একটা স্ট্রাকচারটার প্রতিটা স্ট্রাকচারের ছাঁচ কত করে নেয় 24 বাইটস, তাহলে তার আবার 10 সাইজ নেওয়া মানে হচ্ছে 240 বাইটস পাশাপাশি ফ্রি থাকলে তবেই ওই রিকোয়েস্টটা কম্পাইলার হ্যান্ডেল করতে পারবে, আদারওয়াইজ হ্যান্ডেল করতে পারবে না। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড that the declaration you do is a request to the compiler. Compiler tries to manage that much of space if it is available free. It is available freely in a continuous way. কেননা অ্যারে
ডিমান্ডস অ্যারে ডিমান্ডস কন্টিনিউয়াস অ্যালোকেশন। তাহলে আমরা যখন অ্যারে অফ স্ট্রাকচারস করছি, ইন জেনারেল স্ট্রাকচার হ্যাজ 2, 3, 4 members inside it. So each structure takes generally more memory than compared to a simple character variable or compared to one integer variable. So when you are declaring array of structure, you have to be more cautious. কেন না প্রতিটা স্ট্রাকচার মেম্বার কিন্তু এইরকম 24 কি 30 কি 35 বাইট জায়গা নিচ্ছে। তাহলে সেই বাইট ইনটু যত তুমি অ্যারে সাইজ করছো ততটা পাশাপাশি ফাঁকা থাকতে হয়, তা নাহলে করতে পারবো না। সেই জন্য অ্যারে অফ স্ট্রাকচার তৈরি করাটা ইজ এ ব্যাড প্র্যাকটিস, দো ফর দ্য পারপাস অফ লার্নিং ইউ ক্যান ইউজ ইট, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পয়েন্টার হ্যান্ডেল করা উচিত। পয়েন্টার নিয়ে ডায়নামিক্যালি অ্যালোকেট করা উচিত প্রতিটা স্টুডেন্টের জন্য জায়গা, ঠিক আছে? আর প্রতিটা স্টুডেন্টের জন্য যদি জায়গা আমরা আলাদাভাবে অ্যালোকেট করতে চাই, তখনই আমাদের কনসেপ্ট চলে আসবে লিঙ্ক লিস্ট, যেটা আমরা এখনো শিখিনি। তাহলে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদাভাবে জায়গা না করে আমরা এখন যেটা করতে পারবো, পয়েন্টার ইউজ করেও সেই মানে অ্যাজ এ হোল ম্যালক দিয়ে ডায়নামিক্যালি অ্যালোকেট করে নেওয়া, কিন্তু সেটাও কিন্তু পাশাপাশি অ্যালোকেটেড হয়। যাই হোক, এখন আমরা একটু প্রোগ্রামটার দিকে নজর দিই। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের ছাঁচটা তৈরি হয়েছে। এখন স্ট্রাকচারের ছাঁচটা যখন তৈরি হয়ে গেল, সেটা দিয়ে আমি ভেরিয়েবল তৈরি করতে পারি। তো ভেরিয়েবল তৈরি করতে গেলে প্রত্যেকবারই স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে তারপরে তার নামটা লিখতে হয়। আর একটা অল্টারনেটিভ হচ্ছে টাইপ ডেফ করা, অর্থাৎ এই টাইপ ডেফ কথাটা লিখে যদি স্ট্রাক্ট স্টুডেন্ট এসটিডি দিই, তাহলে এসটিডি হ্যাজ বিকাম অ্যান অল্টারনেটিভ ওয়ে অফ, আমি যদি ভেরিয়েবল তৈরি করতে চাইতাম প্রত্যেকবার আমার এরকম লিখতে হতো, স্ট্রাক্ট স্টুডেন্ট S1, স্ট্রাক্ট স্টুডেন্ট S2, এরকম লিখতে হতো বারবার, তাহলে দুটো করে ওয়ার্ড লিখতে হতো। তার বদলে এখন এই এসটিডি কথাটা হয়ে গেল স্ট্রাক্ট স্টুডেন্টের একটা অল্টারনেটিভ নাম। তাহলে এখন যদি এসটিডি S1, S2 লিখি, তাহলে ব্যাপারটা সেম হবে। বুঝতে পেরেছো? টাইপ ডেফ কথাটা কিন্তু এখানে আমি পরের লাইনে লিখেছি, কেউ স্ট্রাকচারের ডেফিনেশনের সঙ্গেই এটা করে দেয়। টাইপ ডেফ স্ট্রাক্ট স্টুড দিয়ে তার ছাঁচটা দিল, দিয়ে এই জায়গাটা এসটিডিটা লিখে দিল সেমিকোলন লাগান, সেটাও করা যেত। এবার মেনের মধ্যে কি করা হচ্ছে না, আমরা মেনের মধ্যে চলে এসেছি। এখানে আমরা পয়েন্টার তৈরি করলাম, অ্যারে না ডিক্লেয়ার করে পয়েন্টার তৈরি করলাম। আর ইউজারের কাছ থেকে জেনে নেব যে হাউ মেনি স্টুডেন্টস ডিটেলস ইউ ওয়ান্ট টু স্টোর দেয়ার। সেই মেনিটা হচ্ছে এম ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এম ভেরিয়েবলের মধ্যে নেওয়ার পরে আমরা এখানে ম্যালক করছি। ম্যালকটা কিভাবে করা হয় না, এই দিকে হচ্ছে কোন ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল। ম্যালক কি রিটার্ন করবে, ম্যালক জায়গা অ্যালোকেট করে সেই জায়গার ফার্স্ট অ্যাড্রেসটা রিটার্ন করবে। তো কতটা জায়গা অ্যালোকেট করবে সেইটা ওকে প্যারামিটার হিসেবে পাস করতে হয়। তো এখানে আমরা এন খানা স্টুডেন্টের জন্য জায়গা অ্যালোকেট করবে, তাহলে এন ইনটু এই সাইজ অফ ইজ এ বিল্ট ইন ফাংশন, সাইজ অফ এর মধ্যে স্ট্রাকচারটা পাস করে দিলাম। তাহলে স্ট্রাকচারের সবকটা মেম্বার মিলে যত সাইজ হয় সেটা সাইজ অফ ফাংশন নিজেই ক্যালকুলেট করে নেবে। তাহলে সাইজ অফ ফাংশন রিটার্ন করলো এসটিডি স্ট্রাকচারটার সাইজ কত, তাহলে একটা স্ট্রাকচারের যত সাইজ মাল্টিপ্লাইড উইথ এন দিয়ে টোটাল বাইটের সাইজটা পেয়ে গেলাম। সেইটা ম্যালক অ্যালোকেট করবে। ম্যালক অ্যালোকেট করে রিটার্ন করার সময় কি রিটার্ন করবে, ইট শুড বি এ পয়েন্টার অফ হোয়াট টাইপ, পয়েন্টার টু integer type, pointer to float type, pointer to character type? No. This data is a variable which is declared as pointer to structure. Which structure? Structure could be একটা প্রোগ্রামে তো অনেকগুলো স্ট্রাকচার থাকতে পারে। তুমি স্ট্রাক্ট স্টুডেন্ট দিয়ে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছো, স্ট্রাক্ট টিচার বলে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছো, স্ট্রাক্ট কলেজ বলে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করেছো, এরকম করতেই পারে। একটা প্রোগ্রামে অনেকগুলো স্ট্রাকচার থাকতে পারে, তাহলে প্রতিটা আলাদা আলাদা স্ট্রাকচার ভেরিয়েবল। তাহলে এখানে যে ডেটা বলে ভেরিয়েবলটা সেটা কোন টাইপের,
না এসটিডি পয়েন্টার টাইপের, তাহলে malloc will return what kind of variables? এসটিডি পয়েন্টার টাইপস অফ ভেরিয়েবল। তবে ওই যে অ্যালোকেটেড স্পেসটা, ওই অ্যালোকেটেড স্পেসটা যদি n মানে যদি 10 দিই, আর প্রতিটা স্ট্রাকচার ভেরিয়েবল এখানে 24 বাইটস করে যদি নেয়, তাহলে 10 ইন্টু 24 মানে 240 বাইটস। এই যে 240 বাইটস malloc অ্যালোকেট করলো, সেটা রিটার্ন টাইপ যে এসটিডি পয়েন্টার দিয়ে দিলে, এসটিডি পয়েন্টার মানে এসটিডি টাইপের পয়েন্টার হলো, যাই সঙ্গে সঙ্গে ও ওই 240 বাইটস এর মধ্যে 10খানা ব্লক খুঁজে পেয়ে গেল। কি? প্রতিটা ব্লকে 24 করে সাইজ। এসটিডি পয়েন্টার এটা বলে দেওয়ার ফলে। এটা যদি তুমি ইন্টিজার পয়েন্টার বলতে, তাহলে 240 কেও 2 দিয়ে ভাগ করতো এবং 120 খানা ব্লক বের করতো। যদি তুমি এটা ফ্লোট পয়েন্টার বলে দিতে, তাহলে ও 4 দিয়ে ভাগ করতো এবং 240 কে 4 দিয়ে ভাগ করা মানে 60 খানা ব্লক পেত। তাহলে এখানে এসটিডি পয়েন্টার রিটার্ন টাইপ বলে দেওয়ার ফলে ও কি করলো, রিটার্ন স্পেসটাকে এসটিডি পয়েন্টারের মানে এসটিডি টাইপের পয়েন্টার ভেরিয়েবলের জন্য ও ছাঁচে ফেলে দিল। সো malloc ওই n সংখ্যক এসটিডি টাইপের ভেরিয়েবলে যত জায়গা নেয় তত জায়গা অ্যালোকেট করে তার স্টার্টিং অ্যাড্রেসটা রিটার্ন করে দিল পয়েন্টার। Now data is a pointer. What kind of pointer, it does not matter. Pointer always will be a unsigned integer. একটা ক্যারেক্টার পয়েন্টারও আনসাইন্ড ইন্টিজার, একটা ফ্লোট পয়েন্টারও আনসাইন্ড ইন্টিজার, একটা স্ট্রাকচার পয়েন্টারও আনসাইন্ড ইন্টিজার। Why? Because the content of a pointer is always address. And what is address? Address is nothing but some positive values. So what is that positive values? Unsigned. So always remember, if you are asked that what is the size of data variable, the size of data variable is always 2 bytes. Whether it is a int pointer or char pointer, it doesn't matter. যদি এটা পয়েন্টার হয়ে যায়, পয়েন্টার মানেই তার সাইজ কিন্তু 2 বাইটস। এর সেই 2 বাইটসে সে কি হোল্ড করছে? সেই 2 বাইটসে সে হোল্ড করছে একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা হতে পারে কিন্তু বিগিনিং অফ 240 বাইটস, যে অ্যাড্রেসটা হতে পারে বিগিনিং অফ 400 বাইটস। তাহলে এখানে malloc যেটা রিটার্ন করলো, ইট ইজ আ চাঙ্ক অফ মেমোরি। সেই চাঙ্ক অফ মেমোরির স্টার্টিং অ্যাড্রেসটা কিন্তু স্টোর করলাম আমরা ডেটা ভেরিয়েবল। এবারে n খানা জন্য অ্যালোকেটেড হয়েছে, তাহলে আমরা এবার n এর জন্য একটা লুপ তৈরি করলাম, i is equal to 0, i less than n, i plus plus। এইবারে এন্টার দ্য ডিটেলস অফ দ্য স্টুডেন্টস। প্রথমে নেম, এখানে যেহেতু ক্যারেক্টার নিয়ে ডিল করছে, স্ট্রিং নিয়ে f+stdin ডিল করা ভালো। f+stdin যদি ইউজ না করা, কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে ক্যারেক্টার স্ট্রিং হ্যান্ডেল করতে গেলে গার্বেজ ভ্যালু রিড করে নেয়। তারপরে গেট এস দিয়ে ডট অপারেটর, এই যে ডেটা আই ডট নেম, এই জিনিসটা আমি করেছি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডেটা বিং আ পয়েন্টার, উই শুড হ্যাভ ইউজড অ্যারো অপারেটর। নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে মেম্বার অ্যাক্সেস করতে গেলে ডট, আর পয়েন্টার ভেরিয়েবল, ডেটা বিং আ পয়েন্টার, ডেটা না, এখানে একটা একটুখানি আমার ভুল হচ্ছে, ডেটা এখানে আমরা কি হ্যাঁ পয়েন্ট, ঠিক আছে। নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে ডট এবং পয়েন্টার ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যারো ইউজ করা উচিত। আমি এখন এটা কম্পাইলারে ফিরে আসি, আমি এই জায়গাতে লিখে দিলাম, বাকি এক্সপ্লেনেশনটা আমি কম্পাইলারে করব। তো let me close this. এখানে এই জায়গাটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে প্রতিটা মেম্বারের জন্য একটা করে ইনপুট নিয়ে নিচ্ছি, তারপরে সেই ইনপুট গুলো প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো আমি এটাকে কম্পাইল করি আর তারপরে রান করি। কি হলো? পয়েন্টার টু স্ট্রাকচার রিকোয়ার্ড অন লেফট সাইড।
পয়েন্টার পয়েন্টার ডেটা আই ডেটা আই ডেটা আই এটা কি তোমাদের আমি এটা পরে বলে দেবো এক্ষেত্রে কেন আমরা ডট অপারেটর ইউজ করছি পরে আমি তোমাদের বলে দেবো নর্মাল পয়েন্টার ভেরিয়েবল মানে একটা সিঙ্গল পয়েন্টার ভেরিয়েবল হলে তার ক্ষেত্রে সেই পয়েন্টার টু দ্য স্ট্রাকচারের মেম্বার আমাদের অ্যাক্সেস করতে গেলে অ্যারো অপারেটর ইউজ করতে হবে আর এক্ষেত্রে যেহেতু আমরা এই ডেটাটার সাইজটা যেভাবে অ্যালোকেটেড হচ্ছে সেটা পরে আমি আর একটা প্রোগ্রাম দেখাচ্ছি সেইটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এটা ডিক্লারেশনটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করলেও এটা সিঙ্গল পয়েন্টার হিসেবে ইউজ হচ্ছে না রাদার ডেটা দিয়ে আমি এন খানা ব্লককে অ্যালোকেট করাচ্ছি এন খানা ব্লককে অ্যালোকেট করাচ্ছি মানে যেন জিনিসটা হয়ে যাচ্ছে এইরকম যে এটা এসটিডি টাইপের একটা ডেটা অ্যারে অর্থাৎ কি না এন সাইজটা ইউজারের কাছ থেকে নিলাম আর সেই সাইজটা জেনে নেওয়ার পরে সাইজটা ধরো 4 তাহলে যেন এটা ডেটা 4 এরকম ভাবে একটা 4 সাইজের অ্যারে তৈরি হয়ে গেল এবং সেক্ষেত্রে ডেটা 0 ডট অর্থাৎ অ্যারের মেম্বার হিসেবে ডট মেম্বার হিসেবে আমরা ইউজ করছি এটাকে আর যদি এটাকে অ্যারে হিসাবে ইউজ না করতাম এখানে যেহেতু আমি অ্যারে হিসাবে ইউজ করছি এটাকে সেই জন্য এখানে ডট অপারেটর ইউজ করতে হবে আর যদি আমি এই মেমোরিটাকে পয়েন্টার হিসাবে ইউজ করতাম তখন আমরা অ্যারো হিসেবে ইউজ করতাম যাই হোক এখানে ডট আর অ্যারো দুটোই হচ্ছে জাস্ট তার ভিতরের মেম্বারটাকে অ্যাক্সেস করার জন্য এটা ডিপেন্ড করবে বিভিন্ন কেসের জন্য আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে লিংক লিস্ট করব তখন দেখবো আমরা বেশিরভাগ সময় অ্যারে অপারেটর মানে অ্যারো অপারেটরটাই ইউজ করবো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ডট অপারেটরটা ইউজ করতে হচ্ছে দেখো এখানে যদি আমি 4টে দিলাম স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস তাহলে প্রথম স্টুডেন্টের নাম ধরো আমি আমার নামটা দিয়ে দিলাম রোল নাম্বার ধরো 1 মার্কস ধরো 10 তারপরে ডিটেলস অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট ধরো আব্দুল মন্ডল রোল নাম্বার 2 মার্কস 11 এবারে 3 ধরো অমৃতা সাহা আমি মানে নামগুলো তোমাদের সঙ্গে কমন পড়তে পারে টাইটেল কমন নাও হতে পারে 4 নম্বর স্টুডেন্টের নাম দিয়ে দিলাম ধরো রাম দাস রোল নাম্বার 4 মার্কস দিয়ে দিলাম 14 তাহলে এখানে দেখো তারপরে প্রিন্ট হয়ে গেছে ডিটেলস অফ দ্য স্টুডেন্ট নাম্বার 1 আমার নামটা এসছে 2 এসছে 3 এসছে 4 এসছে তাহলে 4টে স্টুডেন্টের এই যে ডিটেলস এখানে কিন্তু সেই 4টে স্টুডেন্টের ডিটেলস কোথা থেকে আসছে না ওই স্ট্রাকচারের মধ্যে থেকে আসছে এই যে একটা লুপের মধ্যে যখন প্রিন্ট করছি ডেটা 0 ডট নেম ডেটা 0 ডট রোল ডেটা 0 ডট মার্কস পরের বারে ডেটা 1 ডট নেম 1 ডট রোল 1 ডট মার্কস তাহলে এন খানা এনটা ভেরিয়েবল তাহলে এখন যেমন 4টে নিয়েছি পরের বার রান করতে গিয়ে ওটা 5টা নিতে পারি তারপরের বার রান করতে গিয়ে 6টা নিতে পারি কি 2টো নিতে পারি ধরো 2টো দিলাম তাহলে 2টো স্টুডেন্টের ডিটেলস নেবে ধরো AST এটা একজনের নাম রোল নাম্বার 2 মার্কস 45 আরেকজনের নাম ধরো এইটা রোল নাম্বার 3 মার্কস 21 তো 2টো স্টুডেন্টের ডিটেলস দেখালো তাহলে এটা হয়ে গেল একটা ডাইনামিক অ্যালোকেশন এবং আমরা ইউজ করছি স্ট্রাকচার তাহলে এখানে রিলেটেড ডেটা অর্থাৎ স্টুডেন্ট 0 ডেটাগুলো স্টুডেন্ট 0 ডট নেম 0 ডট 1 স্টুডেন্ট 0 ডট মার্কস এর হচ্ছে তার মানে ডেটা মানে এক্ষেত্রে ডেটার নাম দিয়েছি তাহলে ডেটা 0 ডট নেম ডেটা 0 ডট রোল ডেটা 0 ডট মার্কস আবার একইভাবে যখন আমি ইন্ডেক্সটা চেঞ্জ করে দিচ্ছি তখন পরবর্তী স্টুডেন্টের নেম তার রোল নাম্বার তার মার্কস অর্থাৎ রিলেটেড ডেটাগুলো একটা চাঙ্ক অফ মেমোরির মধ্যে থাকছে সো আই হোপ স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা তৈরি হলো যে স্ট্রাকচার কি করে হ্যান্ডেল করতে হয় এবারে আমি এটা থেকে বেরিয়ে আসি
বেরিয়ে এসে আমি অন্য আরেকটা প্রোগ্রাম দেখাবো। তো তার আগে তোমরা বলো যে স্ট্রাকচারের এইটা থেকে কোনো রকম বুঝতে কিছু অসুবিধা হয়েছে কিনা। স্যার ওই কখন পয়েন্ট ইউজ করবো আর কখন অ্যারো ইউজ করবো ওটা? এটা এখানে বলে দিচ্ছি তোমাদের সহজভাবে। নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে ডট, পয়েন্টার ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যারো। অর্থাৎ স্ট্রাক্ট স্টুডেন্ট, বা আমি যেহেতু টাইপ ডেপ করে ওটার নাম দিয়ে দিয়েছিলাম কি, টাইপ ডেপ করে নাম দিয়ে দিয়েছিলাম এসটিডি। তাহলে এসটিডি বলা মানেই স্ট্রাক্ট স্টুডেন্ট এইটা বলা। তা আমি যদি দুটো জিনিস তৈরি করতাম, একটা ধরো S1 বলে একটা ভেরিয়েবল, আর একটা ধরো পয়েন্টার কি বলে একটা ভেরিয়েবল, তাহলে এক্ষেত্রে S1 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একটা ভেরিয়েবল। S1 এর মেম্বার যদি আমি S1 ডট নেম এইভাবে বলবো, S1 এর মেম্বারকে যখন অ্যাক্সেস করতে হবে। এই লাল দাগটার সঙ্গে ওভারল্যাপ হয়ে গেছে, আমি একটুখানি তোমাদের লাল দাগটা এটা হটিয়ে দিই। এর জন্য পয়েন্টারটা ভালো করে বুঝতে হবে। চলো আগে একটুখানি পয়েন্টারটা বলে দিই, তবেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা আমি কি বলতে চাইছি। কিরকম হয় আগে বুঝতে হবে যে আমি ধরো একটা ইন্টিজার এ আর একটা পয়েন্টার বি, এই দুটো বলার মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। এ ইজ ইকাল টু 10 এইরকম নর্মাল ভেরিয়েবল আমি স্টোর করতে পারি, আর বির মধ্যে কি স্টোর করতে পারি, অ্যাড্রেস অফ সামথিং এলস, মানে অ্যাড্রেস অফ এ এইরকম আমি স্টোর করতে পারি। সো হোয়াট ইজ অ্যাকচুয়াল ইমপ্লিকেশনস, ইমপ্লিকেশনসটা যদি আমরা একটু দেখি, তোমরা এগুলো সিতে নিশ্চয়ই পড়বে ডিটেলসে, ফলে এই ডাউট গুলো তখন ক্লিয়ার হয়ে যাবে। আমার তো অবজেক্টিভটা ডেটা স্ট্রাকচারে যাওয়া, সেই জন্য আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জাম্প করে ডেটা স্ট্রাকচারের দিকে চলে যাওয়া। ধরো এইটা একটা 2 বাইট জায়গা, যেটার নাম দিয়েছি আমরা এ। আবার একটা আনসাইন্ড ইন্টিজার বি, যেটা পয়েন্টার। বি বলেও একটা জায়গা আছে 2 বাইটস। তাহলে এর মধ্যে আমরা কি করেছি, 10 এই ভ্যালুটা স্টোর করেছি। আর বি কে বলেছি কি, বি ইজ ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ। তাহলে এই যে এ, এটা তো 2 বাইটস, তাহলে 2 বাইটস এর স্টার্টিং পজিশনটা ধরো 1020, এটা হচ্ছে ওর অ্যাড্রেস। তাহলে বির কন্টেন্ট কি বলতো, বির কন্টেন্ট হচ্ছে 1020, যেহেতু আমরা বলে দিয়েছি বি ইজ ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ। এখন আমরা যদি প্রিন্টএফ এর মধ্যে, তুমি যদি প্রিন্টএফ, আচ্ছা তার আগে এই দিকটা আমি একটু মুছে দিই, লেখার জায়গা হচ্ছে না। আমি যদি প্রিন্টএফ এর মধ্যে লিখতাম প্রিন্টএফ এর মধ্যে যদি লিখতাম %d দিয়ে একটা করে %d a, তাহলে কি প্রিন্ট হতো। আমি যদি প্রিন্টএফ দিতাম %d দিয়ে পয়েন্টার d, তোমরা কি এগুলো জানো? প্রথম প্রিন্টএফ কি দিত, এটা তো আমরা জানি, a ইজ ইকুয়াল টু 10 সেটা দিত, তাই তো। আর এই যে প্রিন্টএফ এর মধ্যে স্টার বি দেওয়া মানে ভ্যালু অফ, যেমন অ্যাম্পারস্যান্ড দেওয়া মানে হচ্ছে অ্যাড্রেস অফ, তেমন স্টার দেওয়া মানে হচ্ছে ভ্যালু অফ। ভ্যালু অফ বি, ভ্যালু অফ বি এই কথাটা বলা মানে হচ্ছে আমরা প্রথমে পড়বো বির মধ্যে কি আছে। বির মধ্যে আছে 1020, so go to that address, and see the value at that address. So both will be printing 10. One is directly because a is a simple variable which can get access to the value itself. যদি তুমি এখানে আর একটা প্রিন্টএফ লাগাতে, যে প্রিন্টএফটাতে লিখতে printf printf %d আর এখানে জাস্ট বি, তাহলে কি প্রিন্ট হতো বলো তো, তাহলে প্রিন্ট হয়ে যেত 1020, which is not in our hand. 1020 as per our consideration 1020 is the address of a, কিন্তু আমরা জানি এ ভেরিয়েবলের কোন অ্যাড্রেস হবে, বি ভেরিয়েবলের কি অ্যাড্রেস হবে, এটা তো কম্পাইলারের উপর নির্ভর করছে। তাহলে কম্পাইলার যদি এ ভেরিয়েবলের অ্যাড্রেস
1020 এর বদলে 2040 হয় তাহলে আউটপুটটা দেবে 2040। So simply if you print one variable which is declared as pointer, it will show the address which is actually the value of that b. But using pointer variable, we actually store the address, but generally our intention is to go to that address and see the value at that address. তো সেটা করতে গেলে আমরা স্টার দিয়ে করি। এটা গেল নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে। আমরা যখন স্ট্রাকচার নিয়ে কাজ করছি তখন কি রকম হচ্ছে, তখন ধরো আমরা এই স্ট্রাক্ট stud দিয়ে s1 ডিক্লেয়ার করেছি। আবার চাইলে আমি এখানে s1 এর পরে আরেকটা ধরো পয়েন্টার p ডিক্লেয়ার করেছি। তাহলে একটা হচ্ছে s1 আর একটা হচ্ছে পয়েন্টার p। এবার s1 হচ্ছে সিম্পল ভেরিয়েবল, s1 সিম্পল ভেরিয়েবল, ফলে ইট হ্যাজ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য মেম্বারস। সো এটার ক্ষেত্রে আমরা করি কি s1 ডট নেম দিয়ে তার মধ্যে আমরা নিতে পারবো। তাহলে s1 ডট নেম হচ্ছে তো একটা ক্যারেক্টার স্ট্রিং, তাহলে আমরা স্ক্যানএফ করে %s করে এটার মধ্যে নিতে পারি, বা গেট এস করলেও এটার মধ্যে ইনপুট চলে আসবে, গেট এস করে s1 ডট নেম এরকম করতে পারি। আবার যখন রোলটা নেওয়ার দরকার হবে তখন স্ক্যানএফ করবো, স্ক্যানএফ করে %d করে, হ্যাঁ যেহেতু রোলটা হচ্ছে ইন্টিজার তাহলে সেখানে আমরা কি লিখবো s1 ডট রোল। একইভাবে যদি আমাদের মার্কসটাকে স্ক্যানএফ করতে হয় তাহলে আমরা মার্কস স্ক্যানএফ করবো এটা এইরকম ভাবে %d s1 ডট মার্কস। কিন্তু যদি আমাদের এটা গেল নর্মাল s1, বা আমরা জানি ইন্টিজার a আর ইন্টিজার যদি b10 ডিক্লেয়ার করা হয় তাদের মধ্যে অ্যাজ সাচ ডিফারেন্স জায়গাতে কি, a ও একটা ইন্টিজার ভেরিয়েবল আর b হচ্ছে কালেকশন অফ ইন্টিজার ভেরিয়েবল, এই যে হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ b0 একটা ইন্টিজার ভেরিয়েবল যেটা এর মতোই, b1 একটা ইন্টিজার ভেরিয়েবল যেটা এর মতোই। সো নর্মাল s1 আর একটা অ্যারে সেম জিনিস, কিন্তু পয়েন্টারটা আলাদা জিনিস। তাহলে যদি আমরা এইভাবে করতাম নর্মাল ভেরিয়েবল অ্যাক্সেস করতে, তাহলে সেখানে আমরা ডট অপারেটর ইউজ করতাম। আর যদি আমরা পয়েন্টারের থ্রু দিয়ে অর্থাৎ স্টার পি থ্রু দিয়ে করতাম, তাহলে স্টার পি থ্রু দিয়ে যদি মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে হতো সেক্ষেত্রে আমরা এরকম করতাম e1 অ্যারো নেম, তেমনি পি অ্যারো রোল, পি অ্যারো মার্কস। এইটা শুধু মাথায় রাখতে হবে যদি পয়েন্টারের থ্রু দিয়ে আমরা করি, ঠিক আছে। এবারে আমি চলে আসি সেকেন্ড এক্সাম্পলে। এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের স্পেস আমি তৈরি করব, কিন্তু অ্যারে যেভাবে ডিক্লেয়ার হয় সেরকম ভাবে নয়, রাদার রান টাইম। অর্থাৎ কিনা আমি মনে হচ্ছে এটা তোমরা এবার করতে পারবে, ডাইনামিক্যালি করতে চাইছি। এখানে দেখ ইন্টিজার টাইপের একটা পয়েন্টার নিয়েছি ডেটা, এন্টার নাম্বার অফ স্টুডেন্টস বা এন্টার নাম্বার, ঠিক আছে এন নিয়েছি। আর এখানে সাইজ অফ করে ম্যালকের মধ্যে সাইজ অফ ইন্টিজার পাস করতেছি। তাহলে ডেটা ইজ ইকাল টু এখন কি ইন্টিজার পয়েন্টার রিটার্ন করছে, আর ম্যালক যদি n ইজ ইকাল টু 10 দিই তাহলে 10খানা ইন্টিজারের ভেরিয়েবলের ভ্যালু, 10খানা ইন্টিজারের সাইজ কত, সাইজ অফ ইন্টিজার হচ্ছে 2, 2 ইন্টু 10 মানে 20 বাইটস। 20 বাইটস কিন্তু ম্যালক অ্যালোকেট করবে এবং সেই মেমোরি ব্লকসটাকে ও ইন্টিজার হিসেবে ছাঁচে ফেলে দেবে, দিয়ে রিটার্ন করে দেবে ডেটাকে। সো ডেটা ইট ওয়াজ প্রিভিয়াসলি এ সিম্পল পয়েন্টার। একটুখানি আমি তোমাদের বলি যে আমরা নর্মাল পয়েন্টার আর অ্যারের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেটা জানতে হবে। অভিষেক সরকার মিউট ইয়োরসেলফ। অভিষেক মিউট আনমিউট হচ্ছে, মিউট আনমিউট হচ্ছে অভিষেক।
ওকে রিমুভ করে দিতে বাধ্য হলাম। আচ্ছা, এবারে যেটা আমি বলতে চাইছি যে পয়েন্টার ভেরিয়েবলের ক্ষমতা সম্বন্ধে কিন্তু আমাদের একটা ধারণা থাকা দরকার। একটা ইন্টিজার এ আর একটা পয়েন্টার পি, এই পি একটা ইন্টিজার এ ভেরিয়েবলের ক্ষমতা শুধু একটাই ইন্টিজার ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ কিনা এ 120 বা 130 বা 100 যে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারে। পি কিন্তু দুরকম ক্ষমতা, ও চাইলে একটাই অ্যাড্রেস স্টোর করতে পারে এর। প্রশ্ন হচ্ছে এই যে অ্যাড্রেস অফ এ ওকে স্টোর করতে বললাম, সেটা যেহেতু একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটাকে আমরা বিগিনিং অফ আ ব্লক এই হিসাবেও ট্রিট করতে পারি। মানে কি? মানে হচ্ছে আমরা যখন একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, ব্লক 10খানা ইন্টিজার, তার সাইজ কত 2 বাইটস, মানে 20 বাইটস এর একটা ব্লক। এই 20 বাইটস এর একটা ব্লকের স্টার্টিং অ্যাড্রেসটা কে মনে রাখছে? একটাই, অ্যারে নেমটা কি? অ্যারে নেম ইজ দ্য বেস পয়েন্টার, ইজ দ্য বেস পয়েন্টার ফর দ্য ব্লক অফ মেমোরি। এই যে 20 বাইটস, তার স্টার্টিং অ্যাড্রেসটা কে মনে রেখেছে? এ। তাহলে সিম্পল এ কে যদি তুমি ইন্টিজার হিসেবে প্রিন্ট করো তাহলে যে অ্যাড্রেস পাবে, অ্যাড্রেস অফ A0 যদি প্রিন্ট করো তাহলেও সেটাই পাবে। এবার অ্যাড্রেস অফ A1 is what? Nothing but the address of A0 or the address of A itself, তার সঙ্গে যদি 2 যোগ করো তাহলে ওই অ্যাড্রেসটা পাবে। তেমনি তার সঙ্গে যদি 2 যোগ করো তাহলে A1 এর অ্যাড্রেস, A2 এর অ্যাড্রেস, এইভাবে 2 যোগ করতে করতে কিন্তু তুমি আপ টু লাস্ট ভেরিয়েবলস এর অ্যাড্রেস তুমি পেতে পারো। তাহলে অ্যারে যেহেতু কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনে থাকে, একটাই পয়েন্টার ইউজ করে তার সমস্ত ভেরিয়েবল গুলো কিন্তু আমরা অ্যাড্রেস মনে রাখি। কিভাবে? আমরা যখন A0 বলি তখন অ্যাকচুয়ালি কি করে জানো কম্পাইলার? তখন কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ A প্লাস 0, মানে নাথিং বাট দ্য সেম থিং। এবার A1 মানে হচ্ছে অ্যাড্রেস অফ A, দ্যাট ইজ দ্য বেস অ্যাড্রেস, প্লাস 1। 1 ইজ হোয়াট? এই A কি টাইপের? সেই টাইপের 1, অর্থাৎ 1 ইন্টু টাইপ অর দ্য সাইজ অফ 1 ইন্টু সাইজ অফ দ্য ভেরিয়েবলস টাইপ। তাহলে এইটা 1 ইন্টু মানে ইন্টিজার, এক্ষেত্রে ইন্টিজারের ক্ষেত্রে হলে 2 যোগ হয়। তাহলে যদি তুমি দেখো A2 অ্যাড্রেসটা যদি দেখো, A2 অ্যাড্রেস হচ্ছে বেস অ্যাড্রেস অফ A প্লাস 2 ইন্টু, মানে বেস অ্যাড্রেসের থেকে দেখবে 4 সরে গেছে। এক্ষেত্রে যেহেতু ইন্টিজার ডিক্লেয়ার করেছি তাহলে 2 ইন্টু 2, তাহলে দেখবে A3 এর অ্যাড্রেস হচ্ছে বেস অ্যাড্রেসের সঙ্গে 6 যোগ করলে পাবে। এইভাবে পরপর পাই। তাহলে একটা পয়েন্টার ভেরিয়েবল দিয়ে ইউজ করে আমরা একটা অ্যাড্রেস পেতে পারি, এটা ঠিক, কিন্তু সেই অ্যাড্রেসটা হতে পারে কিন্তু বিগিনিং অফ এ ব্লক। সুতরাং সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আমরা কিন্তু অনেকগুলো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ একটা পয়েন্টার ভেরিয়েবল, it is having capacity of storing only one address, but by incrementing that address or by changing that address we may jump to next block and so on. তো সেটাই ইউজ করা হচ্ছে। আমরা এখানে ইন্টিজার একটা পয়েন্টার নিয়েছি, বাট দ্যাট পয়েন্টার উইল বি ইউজ টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য বিগিনিং অফ আ ব্লক অফ মেমোরি। হাউ ইজ দ্যাট? বেস অ্যাড্রেসের সাথে পয়েন্টার অ্যাড মানে কোনো কিছু অ্যাড করা যায়? পয়েন্ট অ্যারের বেস অ্যাড্রেসের সাথে হ্যাঁ ওটার সাথে অ্যাড সাবট্রাকশন করা যায়? হ্যাঁ, কেন করে যাবে? বেস অ্যাড্রেস প্রিন্ট করো, তার সঙ্গে 1 2 3 4 যা খুশি যোগ করো, তুমি চাইলেই প্রিন্ট করতে পারবে। এইবার আমরা এখানে এই যে কি করেছি না, ধরো n খানা স্টুডেন্টের রোল নাম্বার স্টোর করবো, তাহলে এখানে কোনো অ্যারে ডিক্লেয়ার করিনি, কিন্তু একটা পয়েন্টার নিয়েছি, ম্যালক করেছি, করে ম্যালক করার পরে সেই যে ডেটাটা ম্যালক করলাম সেটাকে যেন অ্যারে হিসেবে ট্রিট করছি। যেমন অ্যারের মধ্যে একটা ফল লুপের মধ্যে অ্যাম্পারস্যান্ড ডেটা আই করলে পরপর ইন্টিজার ভ্যালুগুলো স্টোর করতে পারতাম, মানে অ্যাজ ইফ যেন এই জায়গাটাতে ম্যালক করার পরে ভুলেই গেলাম যে ওটা পয়েন্টার ছিল, মনে করলাম যেন ম্যালক করার পরে ওটা হয়ে গেল একটা
ইন্টিজার টাইপের ডেটা অ্যারে যার সাইজ কিনা n, কিন্তু আমরা জানি এরকম তো ডিক্লেয়ার করা যায় না। অ্যারের মধ্যে ভেরিয়েবল সাইজ তো বলা যায় না, তাহলে ভেরিয়েবল সাইজ বলা যায় না বলেই অ্যারেটা স্ট্যাটিক। কিন্তু এখন যেই ম্যালককে ইউজ করলাম তখন সেটা হয়ে যাচ্ছে ডায়নামিক। কেন? এই এনটা তো প্রোগ্রামটা রান টাইমে এন এর ভ্যালুটা দেবো, এবং সেই অনুসারে ডায়নামিক্যালি ম্যালক দিয়ে আমরা এন খানা স্টোরেজ কিন্তু অ্যালোকেট করছি, যেটা যেন হয়ে যাচ্ছে একটা অ্যারে। এইবারে সেইটাকে অ্যারের মতো করেই আমি ব্যবহার করতে পারবো। দেখো এইটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে বুঝতে পারবে। নাম্বার অফ স্টুডেন্টস দিলাম 5, 1 2 3 4, আর লাস্ট স্টুডেন্টটা ইচ্ছা করে ধরো 10 দিলাম। রোল নাম্বার গুলো দেখো পরে প্রিন্ট করে দিয়েছে 1 2 3 4 5 10, 1 2 3 4 10। তাহলে আমি কিন্তু এখন চাইলে ওটা প্রথমবার দিয়েছিলাম 5, এখন দিয়ে দিলাম যদি 10 দিই, তাহলে 10টা স্টুডেন্টের ডিটেলস নেই। রোল নাম্বার 10, 9 উল্টো করে দিচ্ছি, 8 7 6 5 4 3 2 1। দেখো সেটা আবার প্রিন্ট হয়ে চলে আসছে। এক পেজে যেহেতু ধরেনি, 9 থেকে দেখতে পাচ্ছ 10টা উপরে কেটে উঠে বেরিয়ে গেছে। তাহলে আউটপুটটা দেখানোর সময় আমি যদি ফর লুপে ওই রকম ভাবে না দিতাম, যদি এখানে এই লাইনটা ডিসেবল করে দিলাম, দিয়ে শুধু জাস্ট রোল নাম্বার গুলো না দিয়ে আমি ভ্যালু গুলো জাস্ট প্রিন্ট করব। আর ভ্যালু গুলো ধরো একটা গ্যাপ দিয়ে দিয়ে আসবে। আচ্ছা, আর এন্টার ডিটেলস অফ দ্য স্টুডেন্টস দিয়ে তো রোল নাম্বার দেওয়ার দরকার নেই, শুধু ডেটা জাস্ট কানেক্ট করে নিলাম। এখানে ধরো দিলাম 5, 1 2 3 4 5। দেখা যাচ্ছে আমি যদি এখানে 5-এর বদলে এখন 10 দিতাম, তাহলে 10খানা স্টুডেন্টের ডিটেলস 1 2 3 4 5, তারপরে দিলাম ধরো 60 70 80 90 and 100। তাহলে আউটপুট আসবে 1 2 3 4 5 60 70 80 90 100। তাহলে সাইজটা কিন্তু ভ্যারি করছে। তাহলে জানো একটা ওয়ান ডাইমেনশনাল স্পেস তৈরি করে দিলাম অ্যারের মতো, কিন্তু অ্যারে নয় এটা। কেন কেন অ্যারে নয়? তার কারণ হচ্ছে এর সাইজটা ডিক্লারেশন টাইমে জানা নেই, এর সাইজটা রান টাইমে জানা যাচ্ছে। কিন্তু সেটা রান টাইমে জানা গেলেও ম্যালক দিয়ে আমি ওটাকে অ্যালোকেট করছি কিন্তু কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে। তাহলে যেহেতু কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে আছে, তাহলে অ্যারের মতোই ব্যবহারও করছে। তাহলে অ্যারে নেম ইজ এ বেস পয়েন্টার, এই কথাটা প্রুফ হয়ে গেল এখানে। অ্যারে নেম যদি বেস পয়েন্টার না হতো, তাহলে একটা পয়েন্টারকে, একটা পয়েন্টার ভেরিয়েবল যেটা কিনা পয়েন্টার ডেটা হিসেবে ডিক্লেয়ার করা, তাকে অ্যারে মতো করে লিখেছি, অথচ কাজ হচ্ছে। তার মানে কি উল্টোটাও সত্যি, অ্যারে ইজ এ বেস পয়েন্টার, অ্যারে নেম ইজ এ বেস পয়েন্টার। তা নাহলে পয়েন্টার করে ডিক্লেয়ার করা যেটা, সেটাকে অ্যারে হিসেবে লিখলে কাজ করতো না। তাহলে আমি সব জায়গাতেই দেখো এটাকে অ্যারে হিসেবে ট্রিট করেছি প্রোগ্রামে। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল সিঙ্গল পয়েন্টার, মানে সিঙ্গল ওয়ান ডাইমেনশনাল স্পেস। নট অনলি ওয়ান ডাইমেনশনাল স্পেস, আমরা যেমন 2D অ্যারে যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন প্রোগ্রামে ইউজ করলাম, সেরকম একটা 2D স্পেসও আমরা ডাইনামিক্যালি তৈরি করতে পারি। এটাও আমি দেখিয়ে দিচ্ছি, আগে বলো এটা বুঝতে পেরেছি কিনা। এটা বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আজকে আবার দেখো, সি বসে আছি, অথচ আমি কিন্তু আমার কানে শুনতে পাচ্ছি। অন্যদিন সি যখন রান করানো থাকে তখন তোমরা কথা বললে আমি বিল্ট ইন স্পিকারে সেই ঘ্যাড় ঘ্যাড় করে। আজকে ভালো ব্যবহার করছি। বেশ, তাহলে আমি 2D স্পেসটা দেখিয়ে দিই। দেখো আমি আর ওয়ার্ড প্যাডে খুললাম না, ডাইরেক্ট এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তাহলে 2D স্যার স্পেসটা আপনি আগের প্রোগ্রামটাই এফ প্লাস ওই এসটিডিআইএন যেটা ইউজ করেছিলেন ওটা একটু বলবেন? তুমি কি এইটা নিয়ে কত নম্বর ক্লাস করছো? এটা স্যার 3-4টে। আর কতগুলো ক্লাস হয়েছে? স্যার জানি না, অনেকগুলো হয়েছে। তাহলে আমিও অ্যান্সারটা জানি না। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো বারবার বলা হয়ে যায় সেগুলো আবার বারবার প্রতিটা স্টুডেন্টের জন্য রিপিট করতে খারাপ লাগে। বুঝলে স্বাগত? ওকে স্যার। হুম। ওকে স্যার। ওকে নয়, ওকে স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যারই বলেছি। হুম, একটুখানি মাথায় রাখতে হবে জিনিসগুলো। আমি আগের প্রোগ্রামটাও করার সময় আমি হয়তো একটু রুড হয়ে গেলাম, এটা হওয়া উচিত না। অ্যাকচুয়ালি আমি টাইমের মধ্যে শেষ করতে চাইছি, কেননা তোমাদের আবার পরে একটা ক্লাস আছে। এপিসির রিকোয়েস্টে আমি টাইমের মধ্যে শেষ করতে চাইছি। শিবরঞ্জনী আমাকে ফোন করেছিল, তোমাদের এরপরে মনে হয় ডিএম স্যার এর কোনো ক্লাস আছে। যাই হোক, স্যার নেই স্যার। হবে না স্যার ক্লাসটা? নেই স্যার, ক্যান্সেল না স্যার, ক্যান্সেল হয়ে গেল। তাহলে 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 আমি একটু ধীরে সুস্থে করতে পারবো। তাহলে আমি স্বাগতের অ্যান্সারটা দেবো। তাহলে স্বাগতের অ্যান্সারটা দেবো। তাহলে প্রথম যে প্রোগ্রামটা আমি করাচ্ছিলাম সেইটা একবার খুলি। দেখ, রিপিটেডলি আমরা এখানে একটা লুপের মধ্যে গেটেস করে স্ট্রিং ইনপুট নিচ্ছি। জেনারেলি গেটেস বা স্ক্যানএফ পার্সেন্টেজেস, দিস টু আর সিমিলার মোর অর লেস। গেটেস করলে যা হয়, স্ক্যানএফ করলে মোর অর লেস সেম হয়, বললাম একটাই কারণে। গেটেস করলে ও যতক্ষণ না এন্টার মারছো ততক্ষণ স্ট্রিং নিতে থাকবে, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে গ্যাপকে সাপোর্ট করবে। সুদীপ্ত স্পেস দিয়ে মন্ডল, সেটাও নিয়ে নেবে। স্ক্যানের পার্সেন্টেজ করলে ও ব্ল্যাঙ্ক স্পেসটাকেই ডেলিমিটার হিসেবে নেবে, অর্থাৎ স্ক্যানের পার্সেন্টেজ করা মানে তুমি কিন্তু নাম এবং টাইটেল দুটো এক স্ট্রিং এর মধ্যে ঢোকাতে পারবে না। তুমি এন্টার মারলেও যেমন শেষ হবে স্ট্রিংটা, তেমনি ব্ল্যাঙ্ক স্পেস অর্থাৎ স্পেস বাদ দিলেও কিন্তু ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে। এ বাদ দিয়ে গ্রেটেস্ট আর স্ক্যানার বেস সেম। এবার এফ ফ্ল্যাশ এসটিডিআইএন এর কাজটা কি না, স্ট্যান্ডার্ড ইনপুট বাফার হিসেবে আমরা যখন কোনো কিছু ইনপুট দিই কিবোর্ড থেকে, সেটা গিয়ে মেমোরির একটা পোর্শনে জমা হয়, যেটাকে বলে ইনপুট বাফার। সেই ইনপুট বাফার থেকে আবার ভেরিয়েবলের জন্য যে মেমোরিটা অ্যালোকেটেড আছে সেই জায়গাটাতে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই এফ ফ্ল্যাশ এসটিডিআইএন আমাদের করার কথা নয়। এটা এই কম্পাইলারের একটা উইকনেস, যে ক্যারেক্টার স্ট্রিং হ্যান্ডেল করার জন্য যে ইনপুট বাফারটা থাকে সেইটা মাঝে মধ্যে ক্লিন হয় না প্রপারলি। যদি ক্লিন না হয় তাহলে ওই বাফারে যদি কিছু পড়ে থাকে, বাফারে পড়ে থাকলে কি হবে না, পরের ভেরিয়েবল ওই আগের পড়ে থাকা ভেরিয়েবলটা পড়ে নেবে, ফ্রেশ ইনপুটটা নেবে না। তাহলে গার্বেজ ভ্যালু থাকতে পারে এবং প্রোগ্রামটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে পারে। সেই জন্য কোনো লুপের মধ্যে যদি রিপিটেডলি তোমাকে স্ট্রিং নিয়ে কাজ করতে হয়, তাহলে এফ ফ্ল্যাশ এসটিডিআইএন ব্যবহার করা উচিত। চলো এখানে এফ ফ্ল্যাশ এসটিডিআইএনটা আমি ডিসেবল করে দিলাম, দিয়ে তোমাদের প্রোগ্রামটা দেখাচ্ছি। enter the number of students, দিলাম 3। এবার দেখো নেমটা দিল না, সোজা চলে গেল রোল নাম্বারে। ওকে বেশ, রোল নাম্বার দিলাম, মার্কস দিলাম, আবার নেম দিল না। রোল নাম্বার দিলাম, মার্কস দিলাম, আবার নেম নিল না। কি কাণ্ড! মার্কস দিলাম, এবার ডিটেলস প্রিন্ট করেছে ব্ল্যাঙ্ক। মানে এটা পুরো অন্যরকম বিহেভিয়ার করে দিল। ও ইনপুটও ওখান থেকে কিছু ব্ল্যাঙ্ক পেয়েছে বা এমন ক্যারেক্টার পেয়েছে যেটা নন প্রিন্টেবল, সেটা প্রিন্ট করতে পারছে না। আবার চাইলে ও ইনপুট নিতেও পারতো, মানে আমার হাতে নেই, এটা নিচ্ছেই না। এবার কারো কারোর ক্ষেত্রে এটা ইনপুট নিতেও পারে, হয়তো ইনপুট প্রথমটার জন্য নিয়ে নিল। ধরো তুমি দিলে সুদীপ্ত মন্ডল,
সুদীপ্তটা প্রথম স্ট্রিং এ নিয়ে নিল, মন্ডলটা পরের স্ট্রিং এ নিয়ে নিল, মাঝখানের দুটো ইন্টিজার ভ্যালু নিয়ে নিল না, এরকম হতে পারে। তো আমি যখনই সেটা f/stdin ইউজ করব, এই প্রবলেমটা হবে না, এছাড়া আর কিছু না। এটা কোনো প্রোগ্রামের সঙ্গে কোনো লজিক্যাল অ্যাকশনের সঙ্গে জড়িত নয়, দিস ইজ মেকানিক্যাল অপারেশনস। মানে উই আর ডুইং জাস্ট ফ্ল্যাশিং অফ, মানে যেমন আমরা টয়লেট ইউজ করার পরে ফ্ল্যাশ করি, এও তাই, যে ইনপুট বাফারটাকে যেন ফ্ল্যাশ আউট করে দিতে হচ্ছে যাতে পুরোনো কন্টেন্টটা না থাকে। তাহলে এবারে হ্যাঁ দেখো, স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা হলো। এইবারে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, এটা ক্লোজ করে দিচ্ছি। আমি 2 ডাইমেনশনাল স্পেসে আসবো। 2 ডাইমেনশনাল স্পেসটা তাহলে আমি আর প্রোগ্রাম থেকে নয়, আবার আমি একটুখানি ওয়ার্ড প্রসেসর খুলে আমাকে ওয়ার্ডপ্যাডে খুলে তোমাদেরকে এক্সপ্লেন করে দিই, তারপরে এই জায়গায় আসবো। 2D তাহলে এখন আমরা পয়েন্টার টু পয়েন্টার এইটা ইউজ করছি। এই পয়েন্টার টু পয়েন্টার ব্যাপারটা কি? জিনিসগুলো তোমরা তো এখনো থিওরিতে পয়েন্টার পড়োনি, অথচ আমি তোমাদেরকে পয়েন্টার টু পয়েন্টার পড়াতে যাচ্ছি, ফলে এটা খুব ডিফিকাল্ট। তো আমি এখন সংক্ষেপে যতটুকু বলবো, বোঝো আর না বোঝো, একটুখানি হয়তো জ্ঞান বাড়বে, সেইটা একটুখানি মাথায় রাখার চেষ্টা করবো। কিরকম? নর্মাল 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গল পয়েন্টার। সেই সিঙ্গল পয়েন্টার দিয়ে আমরা কি করি না, এই সিঙ্গল পয়েন্টারটা এই বেস অ্যাড্রেস, এই স্টার্টিং অ্যাড্রেসটা মনে রাখে, আর তার সঙ্গে ওই টাইপের প্রতিটা ভেরিয়েবল যত করে নেয় সাইজ, সেইটা যোগ করতে করলে পরের অ্যাড্রেসে আমরা চলে যাই। সো ওয়ান সিঙ্গল পয়েন্টার ভেরিয়েবল দিয়ে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে স্টোর করতে পারি। আচ্ছা, 2 ডাইমেনশনাল অ্যারে মানে কি? 2 ডাইমেনশনাল অ্যারেটা ভাবা যেতে পারে, ইটস এ কালেকশন অফ n নাম্বার অফ অর m নাম্বার অর p নাম্বার অফ, একটা p বাই q 2 ডাইমেনশনাল অ্যারে কে ভাবা যেতে পারে ইটস আ p number of 2 dimensional arrays, each of having q size, or it's a q number of 1 dimensional arrays, each of having p size. এরকম ভাবে ভাবা যেতে পারে। আর এত ভালো করে আঁকতে গেলে সময় লেগে যাবে। আমি যদি এইভাবে আঁকি, একটা টেবিউলার স্পেস which can be thought of, it's a collection of অনেকগুলো 1 ডাইমেনশনাল অ্যারে। তাহলে এটা যদি 3/4 সাইজ হয়, আমরা ভাবতে পারি ফার্স্ট রো ইজ নাথিং বাট আ 4 সাইজ 1 ডাইমেনশনাল অ্যারে, তারপরেরটা আবার একটা 1 ডাইমেনশনাল অ্যারে, তারপরেরটা আবার একটা 1 ডাইমেনশনাল অ্যারে। তাহলে একটা 1 ডাইমেনশনাল অ্যারে করতে গেলে যদি একটা পয়েন্টার ভেরিয়েবল লাগে, অর্থাৎ একটা পয়েন্টার দিয়ে আমরা একটা 1 ডাইমেনশনাল স্পেসের অ্যাড্রেসটা রাখতে পারি। তাহলে 3টে 1 ডাইমেনশনাল স্পেসের অ্যাড্রেস রাখতে গেলে 3টে পয়েন্টার ভেরিয়েবল লাগবে। তাহলে আমরা করলাম কি, প্রথমে যদি এটা p বাই q অ্যারে হয়, তাহলে যদি আমরা p খানা পয়েন্টার ভেরিয়েবল যদি তৈরি করে নিতে পারি, এটাও একটা পয়েন্টার, এটাও একটা পয়েন্টার, এটাও একটা পয়েন্টার, অর্থাৎ p খানা পয়েন্টার ভেরিয়েবল তৈরি করে নিয়েছি। নাও প্রতিটা পয়েন্টারকে যদি কিউ সাইজ করে ডায়নামিক্যালি অ্যালোকেট করি, প্রতিটাকে যদি কিউ সাইজের করে ডায়নামিক্যালি অ্যালোকেট করি, তাহলে একটা p বাই q সাইজের ডায়নামিক অ্যালোকেশন হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা p সাইজের যেগুলো অ্যালোকেট করলাম, these are nothing but pointers which can remember the address of what, আর একটা পয়েন্টার, কেননা array name is a base pointer। তাহলে এইটা তো স্টার্টিং অ্যাড্রেস অফ এ 1 ডাইমেনশনাল অ্যারে, তাহলে এটা নিজে তো একটা পয়েন্টার, তাহলে এটা কি হবে, পয়েন্টার টু পয়েন্টার হবে। এটা যদি আরেকটা 1 ডাইমেনশনাল অ্যারে হয়, তাহলে এটা নিজে পয়েন্টার, তাহলে এর আগেরটা কি, পয়েন্টার টু পয়েন্টার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পয়েন্টার টু পয়েন্টার ভেরিয়েবল দরকার। সো ডবল স্টার ডেটা,
এইবারে এন্টার দ্য নাম্বার অফ রো এন্ড কলাম। রোটা এম এর মধ্যে আর এন এর মধ্যে হচ্ছে কলাম ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে প্রথমে আমার এম খানা রো মানে এম খানা পয়েন্টার ভেরিয়েবল দরকার, পয়েন্টার টু পয়েন্টার। সো এম খানা ম্যালক দিয়ে পয়েন্টার ভেরিয়েবল তৈরি করছি সাইজ অফ ইন্টিজার পয়েন্টারে, সাইজ অফ ইন্ট নয় কিন্তু, কেননা প্রথমবার যেটা সেটা হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার। তাহলে এবারে আমরা রিটার্ন করছি ইন্ট স্টার না করে ইন্ট ডাবল স্টার। তাহলে প্রথমে আমরা যে অ্যালোকেশনটা করলাম সেটা হচ্ছে ডেটা মধ্যে এম খানা ইন্টিজার ভেরিয়েবলের জন্য জায়গা নয়, ইন্টিজার পয়েন্টার ভেরিয়েবলের জন্য জায়গা তৈরি করলাম। তো ডেটা বিং পয়েন্টার টু পয়েন্টার, it can hold the address of another pointer. এইবার অ্যানাদার পয়েন্টারের জন্য কখনো অ্যানাদার পয়েন্টার তৈরি হলো এম খানা, তাহলে একটা লুপ আবার এম বার চলবে। তাহলে ইচ অফ দ্য ডেটা আই ইজ নাথিং বাট এ বেস পয়েন্টার। তাহলে এই ডেটা আই কে আবার ম্যালক করছি এন সাইজ দিয়ে। এইবারে কিন্তু এটা ইন্টিজার, অর্থাৎ একটা এম বাই এন যদি ইন্টিজার অ্যারে তৈরি করতে হতো, এম বাই এন ইন্টিজার অ্যারে পি বাই কিউ লিখেছি আমি ভুল করে, ওখানে ধরো এটা এম বাই এন, তাহলে আমরা কি লিখতাম ইন্ট এ, এই এম বাই এন বলে যে সংখ্যাটা ধরো 3/4 এরকম লিখতাম। তাহলে 3 4 12, এই 12টা কি ইন্টিজার ভেরিয়েবল তৈরি হতো। তাহলে আলটিমেটলি দ্য ভেরিয়েবল টাইপ ইজ ইন্টিজার, কিন্তু সেখানে যাওয়ার আগে ফার্স্ট এইটা হচ্ছে পয়েন্টার, এইগুলো সব পয়েন্টার স্টার্টিং, আর এগুলো হচ্ছে বেস তার পয়েন্টার টু পয়েন্টার। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা 2 ডাইমেনশনাল স্পেস ইউজ করছি, তাহলে আমাদের 3 4 12টা স্পেস, অর্থাৎ যদি 3/4 স্পেস করতে চাই, প্রথমে আমাদের 3টে রোর জন্য 3টে পয়েন্টার তৈরি করতে হবে। এবার 3টে যে পয়েন্টার, অর্থাৎ A0 itself is a pointer, A1 itself is a pointer, A2 itself is a pointer। এইবার এই A0 A1 আর A2 এরা আবার প্রত্যেকে 4 সাইজের করে অ্যালোকেটেড হবে 4, এই যেহেতু কলাম ভেরিয়েবল হচ্ছে 4, তাহলে সেটা তো 3/4 এক্সাম্পল নিয়েছি বলে, এক্ষেত্রে সিম্বলিক্যালি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এম আর এন দিয়ে। তাহলে আলটিমেট এইটুকু হয়ে যাওয়ার পরে আমার অ্যালোকেশনটা কমপ্লিট হয়ে গেল। প্রথমে এম সাইজের পয়েন্টার টু পয়েন্টার ডিক্লেয়ার করেছি, তারপরে তার মধ্যে এন সাইজের ডাইমেনশনের ইন্টিজার ব্লকটা ডিক্লেয়ার করেছি। তাহলে এম বাই এন যে স্পেসটা তৈরি হয়েছে, তারপরে দেখো একদম যেন ওটা অ্যারে সেইভাবে ট্রিট করেছি। এই যে 2 ডাইমেনশনাল অ্যারেতে যেরকম স্ক্যানএফ করি সেরকম স্ক্যানএফ, তারপরে সেই ভ্যালু ইন দ্যাট অ্যারে 2 ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করার মতোই প্রিন্ট করেছি। তাহলে চলো এটাকে প্রিন্ট করি, দেখেন। তাহলে এইটা আমি কেন করছি না, এর পরের দিন আমি লিঙ্ক লিস্ট শুরু করব, তার জন্য স্ট্রাকচার দরকার, পয়েন্টারের কিছুটা ধারণা দরকার, সেটার জন্য, এছাড়া আর কিছুই না। So row 3 and column 4, তাহলে এবারে যেটা 0 আমি একদম সিরিয়ালি দিচ্ছি, হ্যাঁ, যাতে আমরা মেলাতে পারি যে আমরা কি ভ্যালুগুলো দিয়েছিলাম, 9 10 11 12 বুঝে গেছে। 3/4 স্পেস ডাইনামিক্যালি 3/4 হলো। পরের বার এক্সিকিউট করার সময় আমি চাইলে 3/3 দিতে পারি, 3/3 3/3 মানে এক থেকে নিলে 9 খানা ভ্যালু নেবে, আমি তারপরে বা 16 খানা দিতে পারি 4/4। So it has become now 2-dimensional space as like array, but this chunk of memory is occupied in runtime. Obviously রান করার আগে মেমোরি অকুপেন্সিটা হয় না,
কিন্তু আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি তখন রান টাইমের আগেই আমরা ক্যালকুলেশনটা করতে পারি যে কতটা সাইজ ও নিতে চলেছে, কতটা সাইজ। এখানে বলা উচিত কি, রান টাইমের আগে দ্য সাইজ ইজ নট নোন। রান করার সময় আমরা এম আর এন এর ভ্যালুটা দিচ্ছি, তার উপরে সাইজটা নির্ভর করছে। আর অ্যারের ক্ষেত্রে বিফোর ইউ রান while you are coding it, even when before your compilation, you know the size of the array. বলো, কারোর কোনো প্রবলেম আছে? ঠিক করে গেলে নো স্যার, রমিত মুখার্জি বলেছে কোনো প্রবলেম নেই। প্রবলেম আর নেই কোনো স্যার। প্রবলেম থাকে? তাহলে পরের দিন আমি পড়াবো হচ্ছে লিঙ্ক লিস্ট। আজকে এই অবধি থাক নাকি আর একটু পড়াবো? আচ্ছা, সির এই যে ফাইল দুটো, এই দুটো আমি দেবো না। এই দুটো তোমাদের আমি এক্সপ্লেন করলাম তো, নিজেরা লেখার চেষ্টা করো। ফাইল তো আমার কাছে আছেই, কালকেও দিতে পারবো, পরশু দিতে পারবো, এখন চাইলে এখনই দিতে পারবো, কিন্তু তার আগে নিজেরা চেষ্টা করো। তোমরা তো দেখলে আমি কিভাবে পয়েন্টার ডিক্লেয়ার করলাম, ডবল পয়েন্টার ডিক্লেয়ার করলাম। এই নিজেরা বুঝে নিজে ভেবে ভেবে লেখার চেষ্টা করো। যদি সাকসেসফুল হও তার আনন্দ আলাদা, ঠিক আছে? আর আমি দিয়ে দিতে পারবো, পরের দিন মনে করবো, পরের দিন দিয়ে দেবো। আচ্ছা, বসিরহাট সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি অ্যাটেন্ডেন্স লিংক পাঠিয়ে দিচ্ছি। পরের দিন আমি লিঙ্ক লিস্ট শুরু করব। ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই লিঙ্ক লিস্টের সঙ্গে মাথায় রাখতে হবে প্যারালালি আমরা পড়বো সর্টিং এর চ্যাপ্টার। যে কারণে অ্যালগরিদম অ্যানালিসিসটা মাঝখানে আমি পড়িয়ে নিয়েছি, কেননা অ্যালগরিদম অ্যানালিসিসের যে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি, এটা ভালোভাবে রিলেট করা যায় যখন আমরা সর্টিং এর প্রোগ্রাম বা অ্যালগরিদম গুলো পড়ি। এবার যেহেতু লিঙ্ক লিস্টটা অনেক বড় চ্যাপ্টার, একঘেয়ে লেগে যায়, তো মাঝে মধ্যে লিঙ্ক লিস্ট পড়বো, মাঝে মধ্যে আবার একটা দুটো সর্টিং অ্যালগরিদম পড়বো। এইভাবে নেক্সট ক্লাস থেকে আমরা এগোবো। তাহলে আজকে আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই আমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি মিটিং এর। তাহলে মিটিংটা এন্ড করে দিলাম।